নমস্কার। জব কনসালটেন্সিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও। এর আগেও আপনারা দেখেছেন আপনাদের কাছে অনেক ধরনের চাকরি ইন্টারভিউর ব্যাপারে অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজ আপনাদের কাছে চলে এসেছি আরআরবি এনটিসিপি 2025-এর কিছু কোশ্চেন্স নিয়ে। আপনারা জানেন 5 জুন থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো আপনাদের প্রিপারেশন অবভিয়াসলি চলছে। তা আমি কিছু স্পেশাল জিকে বা কিছু এই ধরনের আপনারা যারা পড়েছেন এগুলো আপনাদের কাছে স্পেশাল না হতে পারে, কারণ আপনারা অলরেডি সেগুলো পড়ে নিয়েছেন, তা আপনাদের কাছে কোনো ব্যাপার নেই। তবুও এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে কিন্তু খুব দেয়, তো সেই কারণেই বলবো যে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যেটা আপনাদের হয়তো সুবিধাও হতে পারে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, এই দুটো নিয়ে আলোচনা করবো। এই দুটো থেকে কিছু কিছু কোশ্চেন আছে, 25টা করে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলুন প্রথম প্রশ্নে যাওয়া যাক। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? মোস্ট রিপিটেড কোশ্চেন যে কোনো পরীক্ষাতে, প্রচুর পরীক্ষাতে কোশ্চেন আছে, আর প্রত্যেক মানুষ, বেশিরভাগ মানুষের ভুল লিখে আছে। তো যাই হোক, ঠিক করতে হবে আমাদেরকে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23 জুন 1757, 23 এপ্রিল 82, 24 মে 48, 26 জুলাই 1764। আপনাদের মনে রাখার জন্য আমি কিছু ছোট চিত্রপট তুলে ধরেছি, যেখানে আপনাদের সুবিধা হবে এগুলো বুঝতে। তো অ্যান্সারটা হচ্ছে 23 জুন 1757। কিছু বিবরণ দিয়েছি, এগুলো আপনারা জানেন, আবার একটু রিপিট করে দিই, মনে থাকবে। 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজদৌল্লা বাহিনী এবং রবার্ট ক্লাইভের মধ্যে, যেখানে মির্জাফর সহ নবাবের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা করেছিল। সেই কারণে কিন্তু ব্রিটিশরা জিতে গেছিল, এটা আপনারা জানেন। তো এইভাবেই ব্রিটিশ শাসন তার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল ভারতীয় উপমহাদেশে। ঠিক আছে, চলুন পরের প্রশ্নে চলে যাওয়া যাক। মুঘল ভারতের ইতিহাসের জন্য যে রচনাটি আলোচনা করা উচিত নয়। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম হবে যে মুঘল ভারতের ইতিহাসে কোন রচনাটি কোনো প্রতিভা থাকে না। তো এখানে অপশন আছে আকবর নামা, আলমগীর নামা, শাহনামা, শাহজাহান নামা। তো আমি এখানে আপনার বইটার কভার পেজটা দিয়েছি, ঠিক আছে। তো এই বইটির নাম হচ্ছে শাহনামা, ঠিক আছে। শাহনামা, শাহনামা বইটি, শাহনামা বইটা, এই বইটার দিকে মুঘল ভারতের ইতিহাস সম্পর্কে কিন্তু বিশেষ কিছু এখানে লেখা নেই। ফিরদৌসির মহাকাব্যিক, ফিরদৌসি উনি হচ্ছেন লেখক এই বইয়ের, ঠিক আছে। তো যেটি ফার্সি কবিতা হচ্ছে শাহনামা, ঠিক আছে। আর ফিরদৌসি একটি মহাকাব্যিক ফার্সি কবিতা শাহনামা। যদিও এটি ফার্সি সাহিত্যের একটি উল্লেখযোগ্য কাজ, এটি মুঘল সাম্রাজ্যের ওপর কিন্তু বিশেষ আলোকপাত করে না। চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। আলেকজান্ডারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা পুরুর যে অঞ্চলটি কোন দুটি নদীর মাঝে ছিল? চিত্রপটে দেখুন একটা ছোট চিত্র আছে, যেখানে আলেকজান্ডার পুরুর একটা দেখা যাচ্ছে, একটা চিত্রপট, যেখানে আপনাদের সুবিধা হবে আই থিঙ্ক করতে। তো সুদলেজ বিয়াস, ঝিলাম চেনাব, রবি চেনাব, গঙ্গা যমুনা, চারটে আছে। তো আপনারা সকলে জানেন ঝিলাম নদীর তীরে যুদ্ধটা হয়েছিল। তো এখানে অ্যান্সার হবে কিন্তু অপশন বি। আমরা ফোর্থ কোশ্চেনে চলে যাই। বৌদ্ধ ধর্মের ত্রিশূল আকৃতির প্রতীক কোনটিকে নির্দেশ করে না? দেখে নি ত্রিশূল জিনিসটা কি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিশূল, ঠিক আছে। বলছি এটি কোনটিকে নির্দেশ করে না? নির্বাণা, সাঙ্গা, বুদ্ধা, ধর্ম। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে নির্বাণা। নির্বাণাটাকে এরা ইয়ে করে না। দেখুন এখানে আমি বলে দিয়েছি, এ ট্রাইডেন্ট উইথ থ্রি ব্রাঞ্চেস রিপ্রেজেন্টিং, জাস্ট আ মিনিট, a trident with three branches representing the threefold jewels of Buddhism: Buddha, Buddha, the Dharma, and the Sangha. ঠিক আছে, এখানে জেনে নিলেন যে এখানে অ্যান্সারটি হবে কিন্তু নির্বাণা। নির্বাণা কিন্তু ত্রিশূল আকৃতিকে নির্দেশটা ঠিক করে না। পরের প্রশ্নে চলে যায়। হুমায়ুন নামা কে রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট রিপিটেড কোশ্চেন, এক্সামিনাররা কিন্তু বহুবার এই কোশ্চেনটা দিয়েছে প্রত্যেক পরীক্ষাতে। হুমায়ুন কে রচনা করেছিলেন? জাহানারা বেগম, গুলবাদন বেগম, নাদিরা আবুল ফজল। দেখেছেন কভার ফটোটা আমি আপনাদেরকে এখানে দিয়েছি, যে হুমায়ুন নামা কার রচনা। হুমায়ুন নামার রচনা হচ্ছে
গুলবাদান বেগমের। পরের প্রশ্নে আমরা চলে আসছি, বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের রচনা অমুক্ত মাল্যদা কোন ভাষায় রচিত? এটি হবে তেলুগু ভাষায় রচিত। পরের কোশ্চেনে আমরা যাই, ম্যাঙ্গালোরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড হায়দার আলী, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড টিপু সুলতান, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড টিপু সুলতান, দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড টিপু সুলতান। আচ্ছা, এখানে একটা দুটো অপশন ডবল হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে আমরা একটা চিত্রপট তুলে ধরেছি, যেখানে দেখুন দেখাচ্ছে যে টিপু সুলতান এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু চুক্তি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে নির্বিঘ্নে বলে দেওয়া যায় যে দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড টিপু সুলতান। এখানে ডিটেলসে যাই, ম্যাঙ্গালোরের শাসক টিপু সুলতান ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষর করে দেয় 1784 সালে 11 মার্চ। এটা আপনাদের কিন্তু একটা কোশ্চেনের মধ্যে পড়ছে, 1784 সালের 11 মার্চ কিন্তু ম্যাঙ্গালোরতে এই চুক্তি ঘটেছিল, যেটা বর্তমানে ম্যাঙ্গালোর। এর ফলে কিন্তু দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। পরের কোশ্চেনে চলে যায়, গজনীর মাহমুদ কোন শাসকদের পরাজিত করে পেশোয়ার এবং পাঞ্জাব জয় করে? ঠিক আছে, গজনীর মাহমুদ কোন শাসকদের পরাজিত করেছেন? তিনি পরাজিত করেছিলেন হিন্দু শাহদের। হিন্দু শাহ যারা ছিলেন তিনি কিন্তু তাদেরকে পরাজিত করেছেন। চিত্রপটে গজনীর মাহমুদের ছবি একটু উঠে এসছে। বিবরণে যায়, বিবরণ হচ্ছে 1001 খ্রিস্টাব্দে পেশোয়ারের কাছে হিন্দি শাহী শাসক জয়পালকে পরাজিত করেছিলেন এবং ভারতীয় উপমহাদেশে আক্রমণের সূচনা করেছিলেন। পরের প্রশ্নে চলে যায়, চোল রাজা কারিকাল এর বিজয় কোথায় সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে? পালামলি, ওরুভানান, পাটানাপিল্লাই, বাদিরপত্য, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, অ্যান্সার হবে কিন্তু এটা পাটানাপিল্লাই। এখানে আমরা দেখি যে চোল রাজার ডিটেলসটা কি কি বলেছে। চোল রাজার এখানে কিন্তু কৃতিত্ব কিছু তুলে ধরেছে। এর মধ্যে কিন্তু রয়েছে তামিলাকা মন্ত্র এবং শ্রীলঙ্কা বিজয়ের কথা। কাবেরী নদীর তীরে নির্মাণ করে, দেখুন এখানে চিত্রপটও তাই দেখাচ্ছে, কাবেরী নদীর তীর নির্মাণে কিন্তু তিনি রত আছেন। এছাড়াও ভেনির যুদ্ধে কারিকালার বিজয়ের কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে। পরের প্রশ্ন চলে যায়, টোডরমল মূলত কিসের সাথে যুক্ত ছিলেন? টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল কিন্তু ছিলেন ফিনান্সের সঙ্গে যুক্ত। টোডরমল ফিনান্সের সঙ্গে যুক্ত ছিলেন। টোডরমল, এবার আমরা জেনে নিই যে টোডরমল কি বা কোথায় বা কিসে আসে। টোডরমল ছিলেন ফিনান্সের সঙ্গে যুক্ত, ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, আকবরের অধীনে ছিলেন। আকবরের নবরত্নের মধ্যে কিন্তু তিনিও একজন ছিলেন, ঠিক আছে। এছাড়াও কি করেছিলেন টোডরমল? যাবত ব্যবস্থা, দশলা ব্যবস্থা এসবও প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্নে চলে যাই আমরা, কত সালে প্রথমবারের মতন ভারতের গভর্নর জেনারেল পদে ভাইসরয় উপাধি যুক্ত করা হয়? 1848, 1856, 1858, 1862। এটার উত্তর হবে 1858 সালে। আমরা অ্যান্সারটা দেখে নিই, এখানে ডিটেলসটা কিছু দেখে নিই যে 1858 সালে ভারতের গভর্নর জেনারেল পদে ভাইসরয় উপাধি যুক্ত করা হয়। 1858 সালে ভারত সরকার আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করে এবং গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি দেওয়া হয়, ঠিক আছে। এরপর তা কি হয়, ভারতে সরাসরি ব্রিটিশ ক্রাউন শাসনের সূচনা হয়। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আমাদের কয়েকটা জিনিস জেনে রাখা দরকার। লর্ড ক্যানিং 1858 সালে কিন্তু প্রথম ভাইসরয় হয়েছিলেন, আর শেষ ভাইসরয় ছিল কিন্তু লর্ড ব্যাটেন, মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। এই জিনিসগুলো জেনে রাখা দরকার। প্রথম ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন, এগুলো কিন্তু জানা দরকার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্রত্যেক পরীক্ষাতে কিন্তু রিপিট করে যে প্রথম ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাই, সারনাথ কোন রাজার রাজধানী ছিল? সারনাথ কোন রাজার রাজধানী ছিল? আপনারা সকলে বুঝতে পারছেন এই স্ট্যাচুটি দেখে, এটা সম্রাট অশোকেরই করা। তো সুতরাং এইখানটা দেখেই বোঝা যায় যে তিনি অশোকেই ছিলেন। অশোকের রাজধানী ছিল, সম্রাট অশোকের রাজধানী ছিল হচ্ছে সারনাথ। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই স্ট্যাচুটি কিন্তু সেখানেই অশোক তৈরি করেছেন যেখানে বুদ্ধদেব ভাষণ দিয়েছিলেন। আমরা এখানে ডিটেলসে দেখতে পাবো। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বুদ্ধ যেখানে প্রথম ধর্মপ্রচার করেছিলেন সেই স্থানের স্মরণে তিনি এটি নির্মাণ করেছিলেন। এই স্তম্ভের উপরে চারদিকে 4টি সিংহ আছে, লায়ন ক্যাপিটাল স্থাপন করে থাকা ভাস্কর্য লায়ন ক্যাপিটাল স্থাপন করেছিল। পরের প্রশ্নে চলে যায়, দুই মুঘল সম্রাট যারা তাদের নিজস্ব স্মৃতিকথা লিখেছিলেন তারা কে? বাবর হুমায়ুন, হুমায়ুন জাহাঙ্গীর, বাবর জাহাঙ্গীর, জাহাঙ্গীর শাহজাহাঙ্গীর। এখানে আমরা দুটো চিত্রপট দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর নামা আর বাবর নামা। তো অবভিয়াসলি অ্যান্সার এটাই হবে অপশন সি, বাবর এবং জাহাঙ্গীর।
মাউন্টব্যাটেন পরিকল্পনার অধীনে কোথাকার জনগণকে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল যে তারা পাকিস্তানে যোগ দিতে যায় নাকি ভারতে? আসাম, পাঞ্জাব, বেঙ্গল, NWFP and the Sylhet district of Assam. গণভোটের মাধ্যমে এদেরকে বলা হয়েছিল যে তারা পাকিস্তানে যেতে যায় নাকি ভারত। পরের প্রশ্নে চলে যায়, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনকারী প্রথম মুসলিম শাসক কে ছিলেন? এখানে অ্যান্সার কি হবে? আপনারা সকলেই জানেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনকারী প্রথম মুসলিম শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্নে যাই, বৈদিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ কি? সৎপাতা ব্রাহ্মণ, অথর্ব বেদা, সুলভ সূত্র, চান্দপ্রভা উপনিষদ। তো এখানে অ্যান্সার হবে সুলভ সূত্র। সুলভ সূত্র হচ্ছে বৈদিক গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ। পরের প্রশ্নে চলে যায়, বাদ্যযন্ত্র সেতার কিসের সংমিশ্রণ? বাঁশুরি অ্যান্ড বীণা, বাঁশুরি অ্যান্ড সারাঙ্গি, বীণা অ্যান্ড তাম্বুরা, বীণা অ্যান্ড পিয়ানো। এই অ্যান্সারটি হবে বীণা অ্যান্ড তাম্বুরা। পরের প্রশ্নে চলে যায়, দ্বিতীয় তাজমহল কাকে বলা হয়? দ্বিতীয় তাজমহল কাকে বলা হয়? দ্বিতীয় তাজমহল কাকে বলা হয়? টম্ব অফ আনারকলি, অপশন এ। অপশন বি, টম্ব অফ ইটিমার উদ মুল্লা। অপশন সি, টম্ব অফ রাবিয়া উদ দুরানি। অপশন ডি হচ্ছে নান অফ দিস। বিহারের সাসারামে অবস্থিত। পরের প্রশ্নে চলে যায়, চিতোরের অবরোধের সময় আলাউদ্দিন খিলজির সাথে কোন কবি ছিলেন? অপশন এ ফিরদৌসি, অপশন বি আমির খসরু, অপশন সি বোথ অফ দেম, অপশন সি নান অফ দেম। তো এখানে এখানে অ্যান্সারটি হবে আমির খসরু। একটি চিত্রপটে আমির খসরু পটরে তুলে ধরা আছে, আমাদের মনে রাখতে সুবিধা হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই, বুদ্ধের মৃত্যুর পর কে প্রথম বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেন? মহাকাশ্যপ, অপশন এ। অপশন বি ধর্মসেন, অপশন সি অজাতশত্রু, অপশন ডি নাগাসেন। অপশন এ মহাকাশ্যপ। মহাকাশ্যপ ছিলেন প্রথম চেয়ারম্যান। আমরা একটু জেনে নিই এই ব্যাপারে, বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় কবে হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি শুধু একটা জায়গায় বললাম, কিন্তু এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষাতে দেয়। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল অজাতশত্রু, করেছিল হচ্ছে অজাতশত্রু, তিনি ছিলেন রাজা। ভেনু ছিল রাজগৃহ। চেয়ারম্যান ছিল হচ্ছে মহাকাশ্যপ, যেটা আমরা হিসাবে আলোচনা করলাম। ইয়ার ছিল 483 BC, বিফোর খ্রিস্ট। দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল করেছিল কালাসক। ভেনু ছিল বৈশালী। চেয়ারম্যান ছিল সাব্বাকামি। ইয়ার ছিল হচ্ছে 383 BC, 100 বছর পর। তিন নম্বরে ছিল অশোক। ভেনু ছিল পাটলিপুত্র। চেয়ারম্যান ছিল মোগালিপুত্র, 250 BC। ফোর্থ হচ্ছে কনিষ্ক। কুন্দলবন, কাশ্মীর। চেয়ারম্যান হচ্ছে বসুমিত্র, 72 BC, 72 AD, মানে হচ্ছে যীশু খ্রিস্টের মৃত্যুর পরে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা চলে যাই। পরের শরিকি সুন্তালদের রাজত্বকালে প্রাচ্যের সিরাজ কাকে বলা হতো? শরিকি সুন্তালদের রাজত্বকালে প্রাচ্যের সিরাজ কাকে বলা হতো? অপশন এ আগ্রা, অপশন বি জৌনপুর, অপশন সি দিল্লি, অপশন ডি বারাণসী। অ্যান্সারটি হবে জৌনপুর। ভারতে প্রথমবারের মতন গণপূর্ত গুহা কে স্থাপত্য করেছিল? আমরা বর্তমানে যাকে বলি PWD, এই PWD ভারতে প্রথমবার কে স্থাপন করেছিল? আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ব্রিটিশ সময় কিন্তু এটা স্থাপন করেছিল লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন কিন্তু PWD স্থাপন করেছিল। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে ফিরোজ শাহ তুগলক, ইনি কিন্তু এই PWDটাকে সেই সময় কিন্তু উনি চালু করেছিলেন, ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্নে চলে এসেছি, ওনাম উৎসব মূলত কোন কিংবদন্তির সাথে জড়িত? অপশন এ রামস ভিক্টরি ওভার রাভানা, দুর্গা কিলিং অফ মহিষাসুর, শিব শক্তি, মহাবলী। তো আমরা মহাবলী এর অপশন হবে অপশন ডি মহাবলী। আপনারা এখানে চিত্রপটটা দেখছেন যে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের ব্রাহ্মণ অবতার। তো আমরা সকলেই জানি, আমরা যদি করে থাকি একটু আমাদের সাহিত্য চর্চা যদি আমরা করে থাকি, আমরা যদি আমাদের ইতিহাস সম্পর্কে জেনে থাকি, আমরা যদি আমাদের পুরাণ সম্পর্কে জেনে থাকি, সেখানে আমরা অবশ্যই দেখতে পাবো কিন্তু এই বামন দেবতা তিনি যখন প্রথমে এসেছিলেন শ্রীকৃষ্ণের ব্রাহ্মণ অবতার, তিনি কিন্তু মহাবলীর কাছে কিন্তু তার রাজধানী কিন্তু চেয়েছিলেন।
ঠিক আছে। তো এখানে আমি একটা সামান্য চিত্রপট তুলে ধরেছি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। অর্থশাস্ত্রের লেখক কার সমসাময়িক ছিল? অর্থশাস্ত্রের লেখক কে ছিল? এটাও একটা বড় প্রশ্ন। অর্থশাস্ত্রের লেখক ছিল কিন্তু কৌটিল্য। ঠিক আছে, এই কৌটিল্য কার সমসাময়িক ছিল? সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত। অপশন হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এগুলো আপনারা সকলেই জানেন। পরের প্রশ্নে চলে যায়। ইলোরার পাথর কেটে তৈরি কৈলাস মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছে? মৌর্য, পল্লব, চালুক্য, রাষ্ট্রকূট। এটি কিন্তু একটি খুব ভালো ভিজিটিং পয়েন্ট। এখানে আপনারা ইলোরাতে গেলে আমরা এগুলো দেখতে পাবেন অবশ্যই। তো এখানে অ্যান্সারটি হবে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটরা কিন্তু এইটি কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা 25টা কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা একটা বোনাস কোশ্চেন। লসুং লসুং উৎসবটি কোথায় পালিত হয়? তিবেত, অরুণাচল প্রদেশ, সিকিম, কেরালা। লসুং উৎসবটি পালন করা হয় সিকিম। এছাড়াও এটি ভারতেও পালিত হয়, নেপালেও পালিত হয়, ভুটানেও পালিত হয়। লেপচা যারা আছে তারা কিন্তু এই অনুষ্ঠানটি পালন করে থাকে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। আমরা এবার শিফট করছি জিওগ্রাফিতে। জিওগ্রাফির 25টি কোশ্চেন দেখে নেব। দ্য সাউথার্ন পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া, দ্যাট ইজ কন্যাকুমারী। পেনিনসুলার ইন্ডিয়া কন্যাকুমারী কোন সাউথার্ন প্রান্তে অবস্থিত? অপশন এ নর্থ অফ ট্রপিক অফ ক্যান্সার, অপশন বি সাউথ অফ দ্য ইকুয়েটর, অপশন সি সাউথ অফ দ্য ক্যাপ্রিকন, অপশন বি নর্থ অফ দ্য ইকুয়েটর। অ্যান্সারটা হবে নর্থ অফ দ্য ইকুয়েটর। বিষুবরেখার নর্থে অবস্থিত। দ্য পাস লোকেটেড অ্যাট সাউথার্ন এন্ড অফ দ্য নীলগিরি হিলস ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়াতে যে পাসটা নীলগিরি হিলসের কাছে আছে সাউথার্ন এন্ডে, সেটির নাম কি? অপশন এ পালঘাট পাস গ্যাপ, অপশন বি বোরঘাট পাস, অপশন সি থালঘাট পাস, অপশন ডি বোলান পাস। অপশন এ পালঘাট গ্যাপ। আমরা পরের প্রশ্নে চলে যাই। দ্য ইয়ারলাং জ্যাংবো রিভার ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ। ইয়ারলাং জ্যাংবো রিভার ইন্ডিয়াতে কি নামে পরিচিত? গঙ্গা, ইন্দুস, ব্রহ্মপুত্র, মহানদী। তো আমাদের এটা জেনে নিতে হবে ইয়ারলাং জ্যাংবো রিভার এটি কিন্তু চীনে প্রবাহিত হয়েছে। তো এই চীন থেকে যে প্রবাহিত আমাদের ইন্ডিয়াতে যে নদীটি আছে, যেটি খুব অল্প পরিমাণে আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে গেছে, সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। ইয়ারলাং জ্যাংবো রিভার এটি কিন্তু ব্রহ্মপুত্রের না। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য অনলি জোন ইন দ্য কান্ট্রি দ্যাট প্রডিউস গোল্ড ইজ অলসো রিচ ইন আয়রন। নর্থ ইস্টার্ন জোন, অপশন এ, অপশন বি নর্থ ওয়েস্টার্ন জোন, অপশন বি সাউথার্ন জোন, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এর অপশনটি হবে কিন্তু সাউথার্ন জোন। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই যে সাউথার্ন জোনের মধ্যে কিন্তু যেগুলো পড়ে সেগুলো হচ্ছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। এই চারটি জায়গা কিন্তু সাউথার্ন জোনের মধ্যে পড়ে। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া রিপোর্টেড ফ্রম ধারওয়াড় রিজন কর্ণাটক, আরাবল্লী রেঞ্জ রাজস্থান, বিন্দু রেঞ্জ মধ্যপ্রদেশ, শিবালিক রেঞ্জ পাঞ্জাব। তো এখানে সব থেকে পুরনো রিজন সেটাই হবে ধারওয়াড় রিজন কর্ণাটক। পরের প্রশ্নে চলে যায়। হুইচ অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া ইজ বিল্ড কমপ্লিটলি ইন্ডিজেনাসলি। মানে কি কোন পাওয়ার স্টেশনটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি? কালাপাক্কাম, নারোরা, রাওয়াত ভাতা, তারাপুর। তো এখানে অ্যান্সার কি হবে? কালাপাক্কাম, যেটি হচ্ছে যেখানে যে এটি আছে সেটি কিন্তু নাম হচ্ছে ম্যাপস শর্ট ফর্মে। পুরো নাম হচ্ছে মাদ্রাস অটোমেটিক পাওয়ার স্টেশন। ওকে, যেটি কালাপাক্কামে অবস্থিত। দ্য সিমলা কনভেনশন ইজ অ্যান এগ্রিমেন্ট দ্যাট সেড। সিমলা কনভেনশনটি, সিমলা চুক্তিটি কিসের এগ্রিমেন্ট করছে? সিমলা অ্যাজ এ টুরিস্ট স্পট, সিমলা অ্যাজ দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড টিবেট, নান অফ অ্যাবভ। তো এখানে অপশনটি অ্যান্সার কি হবে? অপশন সি বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড টিবেট। পরের প্রশ্নে চলে যায়। দ্য নাম্বার অফ মেজর ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড বাই ইন্ডিয়ান ইউনিয়ন অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর অপশন এ 15, অপশন বি 22, অপশন বি সি 12, অপশন ডি 9। অ্যান্সারটি হবে 22। পরেরটাতে যায়। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ডিপোজিট অফ আয়রন?
কোন স্টেট আছে যেটিতে লার্জেস্ট ডিপোজিট আয়রনের সব থেকে বেশি আছে? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক, অপশন এ। অপশন বি বিহার অ্যান্ড উড়িষ্যা, অপশন সি মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। তো চারটে অপশনের মধ্যে আমরা অবশ্যই আমরা জানি যে অপশন এটাই হবে, উড়িষ্যা। আরো একটা হচ্ছে অপশন কর্ণাটক হবে, এখানে অপশনগুলো এদিক ওদিক করেছে, বাট এখানে কর্ণাটক হবে, উড়িষ্যা হবে, গোয়া হবে, ছত্তিশগড় হবে, এসবগুলো কিন্তু হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছে। দ্য লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া ফর্ম বাই কনফ্লুয়েন্স of the Ganges, Brahmaputra and Meghna river is known as সুন্দরবন ডেল্টা, গোদাবরী ডেল্টা, মহানদী ডেল্টা, কৃষ্ণা ডেল্টা। তো এই চারটের মধ্যে কোন ডেল্টা সব থেকে বড়? তো আমরা সকলেই জানি যে সুন্দরবন ডেল্টা কিন্তু সব থেকে বড়, বড়ই যেটাকে বলে। পরের প্রশ্নে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং প্লেস হ্যাজ নেভার গট দ্য ভার্টিক্যাল রেস অফ সান? সূর্যের ভার্টিক্যাল রেস কোন সিটি পায় না? শ্রীনগর, মুম্বাই, চেন্নাই, ত্রিবন্ধপুরম। অপশন হবে কিন্তু অপশন এ শ্রীনগর। আরো এর সঙ্গে আরো একটা সিটি পায় না, যেটি কিন্তু দিল্লি। এরা দুজন কিন্তু সূর্যের কিন্তু ভার্টিক্যাল রেস পায়। পরের প্রশ্নে চলে যায়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? ফাইভ ফ্লাওয়ার লেক মঙ্গোলিয়া, বয়লিং লেক ডোমিনিকা, গ্রেট স্লেভ লেক কানাডা, রেড লেগুন বলিভিয়া। তো এখানে অ্যান্সার হবে ফাইভ ফ্লাওয়ার লেক মঙ্গোলিয়া। কারণ কি, এই ফাইভ ফ্লাওয়ার লেক এটা কিন্তু মঙ্গোলিয়াতে নয়, এটি কিন্তু চীনে অবস্থিত। চীনের জিগিসু পার্ক আছে, ন্যাশনাল পার্ক আছে, সেখানে কিন্তু এই লেকটি আছে। পরের প্রশ্নে চলে যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ আফ্রিকা? আফ্রিকার সব থেকে লোয়েস্ট পয়েন্ট এটি হচ্ছে লেক অ্যাসাল। লেক অ্যাসাল হচ্ছে আফ্রিকার সব থেকে লোয়েস্ট পয়েন্ট। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ of Iraq is located on the Tigris River? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? মৌসুল, বাগদাদ, বাসরা, কিরকুক। অপশন বি হবে বাগদাদ। পরের প্রশ্ন আমরা চলে এলাম। দ্য টেম্পারেচার গ্রাসল্যান্ড অফ নর্থ আমেরিকা আর নোন অ্যাজ ডাউন্স, প্যাম্পাস, প্রেইরিস, স্টেপিস। নর্থ আমেরিকার গ্রাসল্যান্ডকে কি বলা হয়? নর্থ আমেরিকার গ্রাসল্যান্ডকে বলা হয় কিন্তু প্রেইরিস। ঠিক আছে, সাউথ আমেরিকার গ্রাসল্যান্ডকে বলা হয় কিন্তু হচ্ছে প্যাম্পাস। নর্থ আমেরিকার গ্রাসল্যান্ডের আরেকটি নাম আছে যেটা হচ্ছে স্টেপিস। আর টাউন্স হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রাসল্যান্ডকে বলা হয়। অফ দ্য ফলোইং ইজ দ্য অনলি ভলক্যানিক পিক ইন আফ্রিকা, আন্টার্কটিকা? মাউন্ট এরেবাস, মাউন্ট ব্ল্যাঙ্ক, মাউন্ট কুক, মাউন্ট এলব্রাস। এই চারটির মধ্যে কোনটি? অপশন এ মাউন্ট এরেবাস। পরের প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্যারিয়ার অফ ফরেন ট্রেড? প্রোডাকশন কস্ট, মার্কেট প্রাইস, ট্যাক্স অন ইম্পোর্ট, নানা ব্যাপার। ফরেন ট্রেডের ব্যারিয়ারটা ট্যাক্স অন ইম্পোর্ট। পরের প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গ্রেনস ইন ইন্ডিয়া? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক। সব থেকে বেশি গ্রেনস কোথায় হয়? উত্তরপ্রদেশ হবে। পরের প্রশ্নে চলে যাব। এ মেজর পার্ট অফ জিপসাম অ্যান্ড সিলভার ইন ইন্ডিয়া আর এক্সট্রাক্টেড ইন? সব থেকে বেশি জিপসাম অ্যান্ড সিলভার কোথায় পাওয়া যায়? অপশন এ বিহার, অপশন বি রাজস্থান, অপশন সি ঝাড়খণ্ড, অপশন বি উড়িষ্যা। অপশন হবে কিন্তু অপশন বি রাজস্থান। পরের প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI? কোনটি এর সঙ্গে রিলেট করে না? এ এডুকেশন, বি পার ক্যাপিটা ইনকাম, সি লাইফ এক্সপেক্টেন্সি, ডি হচ্ছে বার্থ রেট। অপশন কিন্তু হবে ডি বার্থ রেট। বার্থ রেট কিন্তু HDI এর সঙ্গে কিন্তু রিলেট করে না। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ইজ নিয়ারেস্ট টু দ্য ইন্টারন্যাশনাল ডেডলাইন? ইন্টারন্যাশনাল ডেডলাইনের কোথায় এই স্টেটটি আছে? বেরিং স্ট্রেট, বেরিং প্রণালী, মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী, স্টেট অফ জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী, স্টেট অফ ফ্লোরিডা, ফ্লোরিডা প্রণালী। অপশনটি হবে কিন্তু বেরিং স্ট্রেট, বেরিং প্রণালী। পরের প্রশ্নে আমরা চলে যাব। দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার প্রোভাইডস এন্ট্রি ইনটু রেড সি, ইন্ডিয়ান ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, মেডিটেরিয়ান সি। জিব্রাল্টার প্রণালী দিয়ে কোন সিতে এন্ট্রি করা যায়? ঠিক আছে, এটি কিন্তু হবে আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান
আটলান্টিক ওসিয়ানে আমরা কিন্তু মেডিটেরিয়ান ওসিয়ান থেকে এন্ট্রি করতে পারি এই স্ট্রেট অফ জিব্রাল্টার দিয়ে। পরের প্রশ্নে আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ক্রপস ইজ অ্যান এক্সাম্পল অফ খারিফ ক্রপস? খারিফ ক্রপস মানে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, পরীক্ষার কাজে কিন্তু এগুলো আমাদের খুব ভুল হয়। খারিফ শস্য কিন্তু বর্ষাকালে হয়, ঠিক আছে। অপশন এ গ্রাম, অপশন বি কটন, অপশন সি পি, অপশন সি হুইট। তো এখানে অপশন হবে বি, অপশন বি হচ্ছে কটন, যেটি খারিফ শস্য। শ্রীসাইলাম হাইড্রোলিক পাওয়ার বিল্ড অন হুইচ রিভার? তুঙ্গভদ্রা রিভার, অপশন এ, অপশন বি পেন্না রিভার, অপশন সি কৃষ্ণা রিভার, অপশন ডি গোদাবরী রিভার। তো শ্রীসাইলাম হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট এটি অপশন সি কৃষ্ণা রিভারের উপর অবস্থিত। পরের প্রশ্নে চলে যায়। হুইচ ইজ রেসপন্সিবল ফর আর্থ ম্যাগনেটিক ফিল্ড? পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটির জন্য কে রেসপন্সিবল, কে দায়ী? ম্যান্টেল, অপশন এ, অপশন বি ক্রাস্ট, অপশন সি আউটার কোর, অপশন ডি ইনার কোর। অপশন সি হচ্ছে আউটার কোর। আউটার কোর কিন্তু পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু রেসপন্সিবল। পরের প্রশ্নে চলে যায়। আচ্ছা, বোনাস প্রশ্ন একটা। হুইচ সিটি ইজ কল্ড অ্যাথেন্স অফ দ্য ইস্ট? কোন সিটিকে ইস্টের অ্যাথেন্স বলা হয়? মাদুরাই, অপশন এ, অপশন বি কোল্লাম, অপশন সি ম্যাঙ্গালোর, অপশন ডি কুর্নু। তো এখানে কিন্তু অপশন হবে কিন্তু মাদুরাই। মাদুরাইকে কিন্তু সিটি অফ ইস্ট অফ অ্যাথেন্স বলা হয়। একটা জিনিস ছোট বানিয়েছি, মেজর হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়া। তো যেগুলো ডিটেলসটা দিয়েছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি বলে দিলাম, এই জন্য এগুলো একটু নজর দিয়ে নেবেন। তেহেরি ড্যাম, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, এটা বড় হাইড্রোলিক পাওয়ার, যেটি কি ভাগীরথী রিভারের উপর অবস্থিত, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া। ওকে। কয়না হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, যেটি মহারাষ্ট্র অবস্থিত, দ্য লার্জেস্ট কমপ্লিট হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, লোকেটেড ইন কয়না রিভার। নাগার্জুন সাগর ড্যাম, এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, দুটি স্টেট নিয়ে অবস্থিত, ঠিক আছে। এটি একটি মাল্টিপারপাস ড্যাম। এটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর। ইড়ুক্কি ড্যাম, এটি কেরালাতে অবস্থিত। এটা হচ্ছে ইউনিক আর্ক ড্যাম। আর্ক মানে হচ্ছে একটু বেন্ড করা আছে ড্যামটা। এটা হাইড্রোলিক পাওয়ার, কেরালাতে অবস্থিত। ফাগরা নাঙ্গাল ড্যাম, হিমাচল প্রদেশ আর পাঞ্জাব, এই দুটো স্টেট নিয়ে অবস্থিত। এই মেজর ড্যাম অন সুতলেজ রিভার। নাথপা জাকাটি ড্যাম, হিমাচল প্রদেশ, দ্য লার্জেস্ট হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন সুতলেজ রিভার। সুতলেজ রিভারের উপর এটিও অবস্থিত। চামেরা ড্যাম, হিমাচল প্রদেশ, a series of hydraulic power plant in Ruby River. শ্রীসাইলাম ড্যাম আমরা একটু আগে আলোচনা করেছি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপর অবস্থিত, কৃষ্ণা রিভারে। শিব সমুদ্রম ড্যাম, কর্ণাটক, কাবেরী নদীর উপর। ইন্দ্রাসাগর ড্যাম, মধ্যপ্রদেশ, হাইড্রোলিক প্রজেক্ট অন নর্মদা রিভার। তো আমরা এখানে বলে রেখেছি যে ইম্পর্টেন্ট কয়টি কি কি ড্যাম: তেহরি ড্যাম, কয়না ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম, ইড়ুক্কি ড্যাম, আগ্রানাঙ্গাল ড্যাম, শিব সমুদ্র ড্যাম, ইন্দ্রাসাগর ড্যাম। এগুলো কিন্তু বেশিরভাগ কোশ্চেনে, পরীক্ষার কোশ্চেনে কিন্তু এগুলো রিপিট হয়েছে। আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে করবেন। কোন স্টেটের ওপর আছে, কোন নদীর ওপর আছে, ঠিক আছে, অবশ্যই এগুলো ভালোভাবে মন দিয়ে পড়বেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনার কাছে আসবে। আপাতত আমাদের জন্য এই টিকেট প্যাটার্নটা করে দিলাম। এরপরে নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে আরো বেটার কিছু যদি জিকে বা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ইম্পর্টেন্ট দিতে পারি, বা অন্য কোনো সাবজেক্টের উপরে দিতে পারি, তো বেটার। থ্যাংক ইউ।